নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরু করছি সরগরম প্লাস। আর দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। গতকালই বলেছিলেন আমি নয় আমরা, আর আজ বললেন আমি সবার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস তৈরি করলেন শুভেন্দু অধিকারী। শপথ নিলেন নতুন মন্ত্রিসভার আরো 5 জন মন্ত্রী। রাজ ব্রিগেডে পৌঁছে বিপুল জনসমাগমের উদ্দেশ্যে নতজানু হয়ে প্রণাম করলেন দেশের প্রধানমন্ত্রী। একদিকে পশ্চিমবঙ্গে নতুন সরকার, মানুষের প্রত্যাশা, নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষার দাবি, আর তারই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরোধীদের একজোট হওয়ার বার্তা, যা নিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথিদের কাছে আমি আসবো। কিন্তু শুরুতে আসুন সেই ইতিহাস তৈরির ছবিটা একবার আপনাদের সামনে রাখি, যখন ব্রিগেডের মঞ্চে একেবারে শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের স্বাধীনতার পর ইতিহাস তৈরি করে প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন, যেখানে উপস্থিত দেশের প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, সঙ্গে আরো 5 জন মন্ত্রী পদে শপথ নিলেন তারা। আসুন ইতিহাস তৈরির সেই মুহূর্তটা একবার আপনাদের সামনে রাখি, দেখুন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে লেখা হলো নতুন ইতিহাস। তৈরি হলো এরাজ্যের প্রথম বিজেপি সরকার। গেরুয়া পোশাকে তার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মসনাদে বসলেন শান্তিকুঞ্জের মেজ ছেলে। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শনিবার ব্রিগেড ছিল কানায় কানায় ভরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে আসার পর হুটখোলা গাড়িতে তুলে নেন দুজনকে, শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভিড়ের মাঝখান দিয়ে সেই গাড়ি এগিয়ে যায় মঞ্চের দিকে। এরপর মঞ্চে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। শপথ বাক্য পাঠ করেই প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। প্রণাম জানান। প্রধানমন্ত্রী জড়িয়ে ধরেন তাকে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও প্রণাম জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। শনিবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে জানাই আন্তরিক অভিনন্দন। একজন নেতা হিসেবে তিনি এমন এক স্বতন্ত্র ছাপ রেখেছেন, যিনি সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন এবং তাদের আশা আকাঙ্ক্ষাকে অত্যন্ত কাছ থেকে অনুভব করেছেন। তার ফলপ্রসূ ভবিষ্যৎ কার্যকালের জন্য আমার শুভ কামনা রইল। প্রধানমন্ত্রীর এই পোস্টটি রিপোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, আপনার আশীর্বাদ ও দিক নির্দেশনা আমার পথকে আলোকিত করবে এবং একটি বিকশিত বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে বিকশিত ভারত গড়ে তোলার কাজে অবদান রাখতে অনুপ্রাণিত করবে। এত কর্মীর জন্য হয়েছে, কর্মীদের জন্য। এদিন শুভেন্দু অধিকারীর পরনে ছিল গেরুয়া পাঞ্জাবি ও সাদা ধুতি। ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। শনিবার শপথ নিয়েই রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী। সুকান্ত মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে শুভেন্দু অধিকারী পৌঁছে যান একেবারে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তবে এই মুহূর্তে তিনি কালীঘাটে পৌঁছে গিয়েছেন। কালীঘাট মন্দিরে তিনি পুজো দেবেন। একদম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
কালীঘাট মন্দিরে আজ পুজো দেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, বিজেপি সরকারের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীঘাটে পুজো দেন, সেই মুহূর্তের ছবি। আজকে শপথ নেওয়ার পর তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যান, তারপর তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান এবং সেখান থেকেই তিনি বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘে যান, আর তারপর কালীঘাটে মন্দিরে গিয়ে পুজো দিলেন শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ঐতিহাসিক ব্রিগেডে ঐতিহাসিক শপথ, একেবারে যে ছবি আজ ধরা পড়েছে, যে শপথ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নতজানু হয়ে প্রণাম করেছেন এবং শপথ বাক্য পাঠ করার পর হাত মিলিয়েছেন প্রত্যেকের সঙ্গে শুভেন্দু অধিকারী শপথ মঞ্চে আজকে যারা উপস্থিত ছিলেন, এবং তিনি বলেছেন যে ভয় আউট, ভরসা ইন। আমি এখান থেকেই যাব, আমার সঙ্গে রয়েছেন আজকে মানিকতলার জয়ী প্রার্থী তাপস রায়। তাপসদা, সেই ভরসাতেই শিলমোহর দিয়েছে জনগণ? এটা ভবিতব্য ছিল, একেবারে যেটা হয়েছে সেটা হওয়ারই ছিল, আর সেটাই হয়েছে, এটা নাথিং নিউ। এখন সবাইকে তো বলতো মমতা নাকি মহিলা চাণক্য, মমতা নাকি দেয়ালের লিখন পড়তে পারে, পিপুলের পালস বোঝে, ঘন্টা বোঝে, সেটা প্রমাণিত হলো। 221, 226, আবার 300, কোত্থেকে 6টা আনবে? আমি এটা নিয়ে মাথা খারাপ হয়ে গেছিলো আমার, এই 6টা কোত্থেকে আনবে রে বাবা। তো যাই হোক, তো এই সমস্ত কথাবার্তা বলে আবার এটা থেকে আবার তো মানে সেই ইয়েটা আরও বেশি, মানে ভাইপো আরও বেশি, তার সেই চ্যাটাং কথা মানুষ গ্রহণ করলো না। আর মমতার এই সমস্ত উল্টো পাল্টা কথা, যা খুশি তাই ভাষা, শব্দ, তারপরে আবার বলছে বাংলার অস্মিতা, তো এটা মানুষ একেবারে ভালোভাবে নিল না। নেবে কি করে? একটা সরকার আপাদমস্তক অসৎ, একটা সরকার হিন্দুদের আঘাত করছে, একটা সরকার একটা সম্প্রদায়কে লেলিয়ে দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে, তার মন্ত্রীরা নেতারা যা খুশি তাই বলছে। আমি তারপর একটু আপনাকে থামাচ্ছি, সরাসরি শুভেন্দু অধিকারী কি বলছেন। হচ্ছে না এইভাবে। তো সুতরাং তারপরে এই ললেসনেস, তারপরে যে পুলিশি রাজ, দুর্বৃত্ত রাজ, দুর্নীতি রাজ, এই ত্রহস্পর্শে মানুষ ছটফট করছিল, পশ্চিমবাংলার মানুষ। তো সেটা ওরা বুঝতে পারেনি, মদগর্বে অন্ধ হয়েছিল, ভাবছিল যে আবার হয়ে আসবে। তাই পশ্চিমবাংলাটাকে ডুবিয়েছে মমতা, আর দলটাকে ডুবিয়েছে অভিষেক। এটা আমার কথা নয়, এটা আমি যখন ছিলাম তখনও বুঝতাম, জানতাম, তারপরে তো এখন ওদের সকলে বলছে। আচ্ছা, একটা ছেলে ওইটুকুনি বয়সে সে বলছে ডিজে বাজাবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, সে বলছে 4 তারিখের পর দেখে নেবে নাকি অমিত শাহকে। কে ও কে? হু ইজ হি? দিদিমণি না থাকলে, ওর পিসি না থাকলে আর কাউন্সিলর হওয়ার যোগ্যতা ওর নেই। 3 বার এমপি হয়ে গেছে, 7,11,000 ভোটে যেত কি নেতাজি না গান্ধীজি? নেতাজি গান্ধীও যদি আজকে মেসে থাকতো, তারা, আমি শ্রদ্ধা জানি তাদের বলছি, তারা দাঁড়ালো 7,11,000 ভোটে জিততো না। তাহলে কীভাবে যদি এবার তো ফলতা জিতবো আমরা, 21 তারিখে ফলতা জিতবো? আর এই 7,11,000 ভোট এই সমস্ত জাহাঙ্গীর ফাঙ্গিরদের দিয়ে লুট করিয়ে, সেলোটে মেরে, ক্যামেরা ঘুরিয়ে দিয়ে 7,11,000, ওর পিসি কোনোদিন 7,11,000 কেন, তার অর্ধেকও জেতেনি, 1/4 জিততো। এই সমস্ত কোন কালচার, পলিটিক্যাল কালচার এরা নিয়ে এসেছে পশ্চিমবাংলার বুকে? তো সুতরাং যেটা হওয়ার সেটা হয়েছে, আরও হবে কি, দলটা উঠে যাবে কিছুদিনের মধ্যে, দল থাকবে না, এমনিতে নিজের থেকেই উঠে যাবে, 12-14 আনেই উঠে যাবে, কারণ অলরেডি ছাড়তে শুরু করেছে, বলতে শুরু করেছে। একটা দল পলিটিক্যাল এলিমেন্টের তোল্লা দিল না, একটা দল বাংলা অস্মিতার কথা বলে, সেখানে ওই কি মেনকা গুরুস্বামীকে ইয়ে করে, সাকেত গোখেলকে করে, বাংলা বোঝে না, লেখে না, পড়ে না, ইউসুফ পাঠানকে করে, না কি পাঠান ওটা বোধহয়, ইউসুফ পাঠান, হ্যাঁ ইউসুফ পাঠানকে করে, কীর্তি আজাদকে করে। মানে এই ভদ্রমহিলা কখন হিন্দু হয়ে যায়?
মানে দেবতারাও রেগে গেল এর ওপরে, দেবতারাও রেগে গেল, বলছে ধাম 4টে হয়, ও ধাম করেছে ওর মতন করে, ওর যেন তৃণমূল পার্টি, হিন্দু ধর্মটা তৃণমূল পার্টি, তা তো নয়, ধাম করে দিচ্ছে। আজকে বলছে হিন্দু গোল্লা ধর্ম। ঈদের ইয়েতে আমি বহু মুসলমানকে বলেছি যে তোমরা ডাকো কেন, এর আগে তো কোনো ইয়েকে চিফ মিনিস্টারকে ডাকা হতো না, আর যদি ডাকো তোমরা ওকে এইসব বলতে দাও কেন? তার কারণ হলো যে তুমি ভাইচারার কথা বলবে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবে, আর মুখ্যমন্ত্রী যখন গিয়ে হিন্দু গন্ডা ধর্ম বলবে তখন তুমি হাততালি দিবে, তো এটা হয় নাকি? তাতে কখনো ভাইচারা হয়, সম্প্রীতি হয়? তারপরে তোমার ওই আরও অনেক কিছু বলেছে, ওইটাই টার্নিং পয়েন্ট হয়ে গেল বাংলার ইলেকশানে, যে একটা সম্প্রদায় যদি ঘিরে নেয় তাহলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। আমি বলেছিলাম যে হে হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও, ওই 1 সেকেন্ডেরও কম ইভিএমের সময় লাগে ভোট টিপতে, দিয়ে মমতার 12টা বাজিয়ে দাও। ঈশ্বরও কথা শুনেছে, গণদেবতাও কথা শুনেছে, 12টা বাজিয়ে দিয়েছে। আবার বলছে 13টা বেজে যাবে, বলছে আবার 12টা নয় 13টা বেজে যাবে। এটা অধ্যত্ত, মানে এত অহংকার, মানে ভদ্রমহিলার চুরচুর করে দিয়েছে এখন বাংলার মানুষ। কিসের এত অহংকার? ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো তেমন কিছু না, একটা অহংকার করার মতন। বেশ, তাপসদা বলছেন যে ঔদ্ধত্য, অহংকার এবং একটা কালচার, পলিটিক্যাল কালচার, ভয়ের একটা কালচার তৈরি করা হয়েছিল, যার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন, যেটাকে প্রত্যাখ্যান করেছেন এই মানুষে, এই রাজ্যের বাসিন্দারা। আমি ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এইখানে আসবো। দেখুন, এইটা তো একেবারে পলিটিক্যাল স্লোগানে প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন যে ভয় আউট, ভরসা ইন। আমি এইখানে শুধু দর্শকদের মনে করাবো যে একেবারে শপথ গ্রহণ করার পর কোথায় গেলেন সর্বপ্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই নারায়ণবাবু, সেটা হচ্ছে সেখানে গিয়ে কবিগুরুকে উদ্ধৃত করে যে কথাটা বলতেন সেটা হচ্ছে চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির। তার মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিজেপি সরকার ওই ভয়মুক্ত পরিবেশ, ভয়যুক্ত পরিবেশ থেকে বের করে ভয়মুক্ত পরিবেশের একটা প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে সবাই নিজের মতন করে কথা বলতে পারবে, মাথা উঁচু করে সবাই বাঁচতে পারবে। তার প্রতিশ্রুতি একেবারে এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট। আসলে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজেপি এবার সরকার গড়েছে, এবং সরকার গড়বে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছিল। এবং আপনি দেখবেন রেজাল্ট বেরোনোর আগের দিন আমি একটা প্রেডিকশনও করেছিলাম, বিজেপি 200 এবং তৃণমূল 88, প্রায় মিলে গেছে। কারণ আমার মনে হয় আমার মতো ডাক্তার সেই যদি মানুষের পালস বুঝতে পারে, পলিটিক্যাল লিডার কেন বুঝতে পারেনি? আমি একটাই কথা বলতে চাই যে বিপুল, মানে সবার যে এত বেশি আশা আকাঙ্ক্ষা একদিনে পূরণ কিন্তু হবে না। পুরো সিস্টেমটা ঠিক করে ঠিকমতো চালানো, এবং যেহেতু বিজেপি হোল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় পার্টি, তারা ঠিক পারবে যে আমাদের দেশে যে কালচারটা হয়ে গেছিলো যে একজনকে পুজো করো তাহলেই তুমি সমস্ত লাভ পাবে, আর তার এগেনস্ট কথা বললেই তোমার তারে মানে বিভিন্ন রকম কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, সেটা না হয়ে আমরা বাঙালির যে অস্মিতা, এছাড়া বাংলার শিল্পের সম্ভাবনা প্রচুর। তার কারণ বাংলায় জল আছে সবচেয়ে বেশি, ট্রান্সপোর্ট আছে। বাংলায় যেটা নেই সেটা হচ্ছে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে ফিরিয়ে আনা, যাতে বাংলা একদম শেষের দিক থেকে থার্ড আছে ইকোনমিক্যালি, যাতে প্রথমের দিক থেকে থার্ড হয়। মানে আমি বলছি, আজকে যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী বলছেন যে এই সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠা করবে, আমি বলছি এ তো ব্যক্তিগত জীবনে ডাক্তারবাবু আপনি বারে বারে নিজে উপলব্ধি করেছেন যে গণতন্ত্রের নামে এখানে যেভাবে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যারাই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছেন, যেভাবে রাজরোষ তাদের উপর নেমে এসেছে, সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার, বলা ভালো পুনঃপ্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি এই সরকার দিচ্ছে। হ্যাঁ, এটা ওনারা দেবেন, তার কারণ ওরা ভুক্তভোগী যারা বিজেপি করেছেন এতদিন ধরে। আর একটা চাপা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে, এবং মানে আপনি সরকারের এগেনস্টে কথা বলতে পারবেন না, বললে আপনি কিন্তু বিভিন্ন দিক থেকে অসুবিধায় পড়বেন। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর, গুন্ডা ট্যাক্স, একটা স্পেশাল টাইপের ট্যাক্স,
আমার মনে হয় রাস্তায় ঘাটে সব জায়গায় এই গুন্ডা ট্যাক্স কালচারটাকে কিন্তু বাদ দিতে হবে। আর আমি মিস্টার তাপস রায়কে একটাই অনুরোধ করব, যারা তৃণমূল থেকে বিজেপি হচ্ছে বা হতে চায় তাদের কিন্তু আটকাতেই হবে। মানে হঠাৎ করেই বেশ কিছু লোক না বুঝতে পারেনি যে পাল্টে যাবে এভাবে, সুতরাং গুন্ডারা চেষ্টাই করবে যে তৃণমূল থেকে যাতে আবার বিজেপি হয়ে যায়, এবং অলরেডি রং পাল্টানো কিন্তু আমি নিজে দেখতে পেয়েছি। এইটা আপনারা কঠিনাতে প্রথম থেকে আটকান, যাতে তৃণমূলের যে কালচারটা আর বিজেপির কালচার যেন সম্পূর্ণ আলাদা হয়। অন্তত আমরা যেন প্রতি বছর ঠিকমতো এসএসসি পরীক্ষাগুলো দেওয়াতে পারি, সাধারণ লোকেদের যাতে এখানে আইটি সেক্টর করে আরও অনেক বেশি চাকরির সুবিধা, যেটা আমি অন্য বিজেপি রাজ্য এই কিছুদিন আগে আসাম, অরুণাচল প্রদেশ ঘুরে এলাম। আসামের মানুষ ভীষণ হ্যাপি, তারা শুধু 1250 টাকা করে ভাতা পান তা নয়, আয়ুষ্মান ভারত তাদের ওখানে খুব ভালো চলে। এখানে স্বাস্থ্যসাথী কিন্তু নামেই চলতো, কাজের কাজ কিছু হতো না। তাপসদা, ওনার উনি তো একটা অদ্ভুত উনি একটা হিংসুটে এবং ঝগড়ুটে মহিলা, হিংসুটে এবং ঝগড়ুটে মহিলা, তেজ, ভীষণ জেদ। এই জেদের জন্য 10 কোটি মানুষের কেন্দ্র সরকারের প্রকল্প বা মোদিজির প্রকল্প থেকে উনি তাদেরকে প্রাপ্ত করে রেখে দিলেন, সরিয়ে দিলেন। কোনোটাই মানে ওনার নাম হওয়া উচিত ছিল মানিনা ব্যানার্জি, কোনোটাই মানেন না। মমতা ব্যানার্জির নাম হয়েছিল মানিনা ব্যানার্জি, কিছুই মানেন না। হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, প্রধানমন্ত্রীকে মানেন না, রাষ্ট্রপতিকে মানেন না, পার্লামেন্টকে মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, ইলেকশন কমিশন মানেন না। ওকে সবাইকে মাথায় করে নিয়ে রাখতে হবে, ওকে সবাইকে মানতে হবে, তো হয় নাকি? একদম। আমি এখান থেকে অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, মানে ভাতা দিয়ে যে সারা জীবন চলে না, মানুষ এবার কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে। মানুষ চায় সুশাসন, মানুষ চায় কর্মসংস্থান, মানুষ চায় তাদের সুরক্ষা, এবং অবশ্যই দুষ্কৃতিমুক্ত রাজ্য হোক, মানুষ সেটাই চায়। আর রায় একদম সেটা স্পষ্ট, অনির্বাণ। এবং শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়ে শপথ যখন নিলেন, তারপরেই তিনি বলছেন যে তিনি সবার মুখ্যমন্ত্রী, এটাই তো হওয়া উচিত। মানুষ আরেকটা জিনিস চায়, 4 মে যতগুলি গণনা কেন্দ্র ছিল তা সারাদিনের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। যা রায় মাথা পেতে নেওয়ার, যা ক্ষোভ, যা যা বিচার বিশ্লেষণ চলছে, কেন তৃণমূল সরকারকে মানুষ ভোট দেননি, নির্বাচিত করেননি, বিজেপিকে কেন করেছেন, তা সবটা আমরা মেনে নেব, মানুষও মেনে নেবেন যদি একবার প্রত্যেকটি গণনা কেন্দ্রে সারাদিনের সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশন একটু সাহস করে কোনো রকম মনের মধ্যে যে ভরসাহীন ভয় আউট, ভয়টাকে আউট করে দিয়ে সিসিটিভি ফুটেজগুলো একটু প্রকাশ্যে দেখিয়ে দিক যে ঠিক কী হয়েছিল সারাদিন ধরে গণনা কেন্দ্রে। এইটা একটা আমাদের দাবি থাকলো এক। দ্বিতীয়ত, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে আমরা প্রত্যেকে শুভেচ্ছা জানাই, এবং তিনি যে কথাটি বলেছেন আমি সবার মুখ্যমন্ত্রী, তাকে আমি সাদরে আমন্ত্রণ জানাই, সেই কথাটাকে অভ্যর্থনা জানাই। কারণ শুভেন্দুবাবুর মুখে আমরা শুনেছিলাম যে ভারতবর্ষে সেকুলারিজম চলবে না, নাস্তিকরা থাকা চলবে না। এখন যখন তিনি বলছেন না সংবিধানের প্রতি আমরা কমিটেড, আমি সবার মুখ্যমন্ত্রী, আমি জানতে চাই কোন অবস্থানটা তিনি রক্ষা করবেন। যদি এইটা এখন যেটা বলেছেন সেটা রক্ষা করেন, আমরা সাদরে অভ্যর্থনা জানাচ্ছি, আমরা সেটাই চাই যে মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে যিনি হয়েছেন তিনি সবার মুখ্যমন্ত্রী হয়ে থাকুন, সবার জন্য করুন। নিশ্চিতভাবে দলীয় প্রতীকে প্রত্যেকেই নির্বাচিত হন, সবাই হন, কিন্তু মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পর বা যে কোনো সাংবিধানিক পদ পাওয়ার পর সাধারণ মানুষের জন্য ভাবা, সে আপনি বিজেপি পন্থী হতে পারেন, বিজেপি বিরোধী হতে পারেন, তাদের হয়ে কাজ করাটাই কাম্য। আমরা দেখতে চাই আগামী দিনে শুভেন্দুবাবু আজকে যেটা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আগামী দিনে সেই কাজটা করবেন। এবং তৃতীয়ত, যে বিরোধী স্বর দমনের বিষয়ে ডাক্তার ব্যানার্জি একটু আগে অভাব অভিযোগ জানাচ্ছিলেন, আমরা এটাও দেখতে চাইবো যে ভারতীয় জনতা পার্টি তারা বিভিন্ন রাজ্যে যখন অলরেডি ক্ষমতায় আছে, বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কেন ভারত ভ্রমণে? তাপস, আপনি অনেক সিনিয়র দাদা, সিনিয়র বলেই বলছি। নিশ্চয়ই আমাকে বহু শুনেছি তোমাদের বক্তব্য, তোমাদের সেলোটেপ রাখা মুখে। আচ্ছা, 6 মাস বলো না, এটা হানিমুন পিরিয়ড, 6 মাস চুপ করে থাকো। মানে বিরোধীরা যেটা বলেছিলেন 2011 এসে বিধানসভায় সিপিএম কে, ধন্যবাদ, চুপ করে থাকো তোমরা, তোমাদের লজ্জা করে না? ঠিক,
কথা বলতে লজ্জা লাগে না? নিশ্চয়ই, দেখুন তাহলে সেটা আপনি সাহস করে এসেছো, এটাই যথেষ্ট। আমি তোমার কাছে আসছি আজকে যে একাধিক গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজের কথা সামনে আনার কথা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় দাবি করছে। আমি শুধু অনির্বাণকে স্মরণ করিয়ে দেব যে 2023-এ যেভাবে ভোট হয়েছে 55 জনের বেশি মানুষ প্রাণ চলে গিয়েছে, বিরোধীরা এই দাবিটা বারে বারে এসেছিল। এটা একবারও রাজ্য নির্বাচন কমিশন বা তৃণমূল কংগ্রেস একবারের জন্য স্বীকার করেছিল যে ভোট সেখানে অবাধে হয়নি। আমার এই প্রশ্নগুলো শুধু অনির্বাণকে আজকে করতে ইচ্ছে করছে। এই ভোটটা যেটা হয়েছে, যেটা নিয়ে তৃণমূলের মুখপাত্র হিসেবে এত প্রশ্ন তুলছে অনির্বাণ, স্বয়ং সর্বোচ্চ আদালত অবাধে ভোট হওয়ার জন্য, এত মানুষের ভোটে অংশগ্রহণ করার জন্য কমিশন সর্বোচ্চ আদালতের প্রশংসা করিয়েছে অনির্বাণ। এগুলো কি ভুলে গেলে চলবে নাকি? পুলিশ দিয়ে আর গুন্ডা দিয়ে ভোট করিয়েছে 13 সাল থেকে। ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুরসভা হোক, পুর নিগম হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, উপনির্বাচন হোক, আমার গতবারে পার্লামেন্ট ইলেকশন লুট করালো পুলিশকে দিয়ে আর গুন্ডাগুলোকে দিয়ে এবং বিশেষ এক সম্প্রদায়কে দিয়ে, এবং মমতা ব্যানার্জি সেটা স্বীকার করেছে 9 তারিখের মিটিংয়ে। আমি যদি না থাকতাম উত্তর কলকাতার সিটটা হয়ে যেত। তুমি না থাকলে মানে তুমি কি করেছো? তুমি ইমামদের ফোন করেছো, তুমি গুন্ডাদের ফোন করেছো, তুমি সিপি থেকে 22টা ওসি, 4টের উপরে বেশি, 5টা ডিসি, সিপি অনবরত সারাদিন ফোন করে গেল। The fight was not between me and Sudeep Banerjee, it was a fight between me and Mamata Banerjee. না, আমি শুধু বলছি আজকে একেবারে আমি শুধু এই গণতন্ত্রের কথা আমি অনির্বাণের কাছে আসছি তো, বলছি তো এই কথাটাকে ভুলে গেলে চলবে নাকি? যে ঠিকই বলেছেন তাপসদা যে 10 বছর মুখে একেবারে লিউকোপ্লাস্ট রাখার কথা বলেছিলেন। আমি শুধু একটা মনে করিয়ে দিই যে এটা সালটা আমি মার্জনা করবেন মনে করতে পারছি না, একেবারে স্পষ্ট একটা ওয়ার্ড থেকে বিজেপি লিড করেছিল লোকসভা নির্বাচনে। ভাবতে পারেন সেখানে একটা রাস্তা থেকে ইট তুলে নেওয়া হয়েছিল। এই সবার জন্য কাজ করার কথা বলছেন না জ্যোতিপ্রিয় মল্লিক, ভুলে গেলে চলবে নাকি? সিপিএম এর সঙ্গে কি রকম আচরণ করবেন এই কথাটা কি বলেছিলেন? সামাজিক বয়কট থেকে কেউটে সাপের মতন আচরণ করবেন, মানে কেউটে সাপ দেখলে যেমন আচরণ করেন সিপিএম এর সঙ্গে সেরকম আচরণ করবেন। এই তোমাদের দলের মহান মন্ত্রীরা এই কথাগুলো বলে গেছেন অনির্বাণ। উত্তরটা দিই, এই গোটা পিরিয়ডটা জুড়ে মাত্র কিছু বছর আগে অবধি মাননীয় তাপস রায় কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের অংশ ছিল। তুমি তো কদিন তৃণমূল করেছো, আমি একদম করি দাদা, আমি তোমাকে পার্টি করতে কোনোদিন দেখিনি। তুমি তৃণমূল করতে কিনা জানি না, হঠাৎ এখানে বসে ভাষণ দিচ্ছ, শুনে রেখে দাও। শোনো, আমি প্রতিবাদ করতাম বলে আমায় পছন্দ করতো না, প্রতিটি ঘটনার প্রতিবাদ করতাম আমি, এবং বিধানসভায় বসে করতাম, তৃণমূল ভবনে বসে করতাম, যারা থাকে জিজ্ঞেস করে নিও সিনিয়রদের, এবং আমার কেন্দ্রে বসে করতাম। যে এই সমস্ত চুরিচামারি হচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে, এই সমস্ত কলেজে সিট বিক্রি হচ্ছে, আসন বিক্রি হচ্ছে, এবং রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক এই সুদীপ আর নয়না মিলে এই কানকাটা দেবুকে দিয়ে সমস্ত চাকরি 18 লাখ 20 লাখ করে বিক্রি করছে। But you know the senior leadership including Mamata Banerjee and Abhishek Banerjee didn't pay any hit to that. নিশ্চয়ই অনির্বাণ তার কথা বলবেন। আমি শুধু একটা অনির্বাণের কথা বলার সঙ্গে ওদের ঠিক করবে। তারপর একটু অনির্বাণকে বলার সুযোগ দিই, সেটা হচ্ছে এর সঙ্গে এটাও সাপ্লিমেন্ট করো যে শুধু চাকরি চুরি নয়, সেই চাকরি চুরির প্রতিবাদ করতে গিয়ে পেটে লাথি খেতে হয়েছিল তাদের শিক্ষকদের। প্লিজ অনির্বাণ। ডিফেন্ড করতে আসো, আমরা সেটা ভাবলে অবাক লাগে। আচ্ছা, ওর যুক্তিটাও শুনি একটু অনির্বাণ। না, একটু আগে বিরোধীদের স্বর দমন করা নিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ আমরা শুনছিলাম বা যে অনুযোগ ডাক্তারবাবুর মুখে শুনছিলাম, আমার মনে হয় এখানে আমরা একটা ট্রেলার দেখতে পেলাম যে আগামীতে কি নতুন সরকার করতে পারে না পারে। যদি আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, এখানে প্রত্যেকের নিজের মতামত প্রকাশ করবার অধিকার আছে। সেই অধিকার থেকে আমি বলতে চাইছি যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে বহু অভিযোগ আছে, সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা যেমন রয়েছে, একই সঙ্গে এই দাবিটাও রয়েছে যে গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ সারাদিনে যাও না, বাবার সেকেন্ড বার রিপিট করছো না, কোর্টে যাও, সুপ্রিম কোর্টে যাও, হাইকোর্টে যাও। মমতা ব্যানার্জি অনেক বড় দোপের উকিল, তারপরে কপিল সিব্বলকে পেরোলে রেখে দিয়েছো, মনু সিংভিকে পেরোলে রেখে দিয়েছো। গো টু দ্য কোর্ট অফ ল, হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট। অনির্বাণ শেষ করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আগামী দিনে আপনারা একবার বিজেপির সঙ্গে কথা বলে নেবেন, প্যানেল পুরোটা করতে পারেন যে সবাই বিজেপি, তাহলে সেখানে কোনো মতভেদ থাকে না। আর যদি বিরোধী পক্ষের মতামত শোনার কোনো ব্যাপার থাকে তাহলে আলাদা করে টাইম অ্যালট করে দেবেন, যে এই টাইমটা আপনারা বলুন। কারণ আমরা বিরোধী পরিসর আছে বলেই কিন্তু তৃণমূল মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এখানে বলতে পারছে। আমি বলছি এই স্টুডিওতে এসে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় হাজারটা বিষয়ে বিজেপির সঙ্গে ভিন্নমত হতেই পারে, সেটাই হচ্ছে আদর্শ গণতন্ত্রের লক্ষণ, যেটা এত বছর ধরে এই রাজ্যে দেখা যায়নি। যে কারণে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীকে 100টার বেশি সভা করতে হয়েছিল কোর্টের পারমিশন নিয়ে, সংশোধন করে দিচ্ছেন 104। আমি বলছি এই স্টুডিওতে কিন্তু পুরো মাত্রায় গণতন্ত্র রয়েছে এবং আমরা বিশ্বাস করি, আস্থা রাখি সেই গণতন্ত্রের পরিবেশ এই সরকারও বজায় রাখবে।
দুর্গাপূজা প্যান্ডেলে ঢুকে যাচ্ছে একটা বিশেষ সম্প্রদায়। অনির্বাণ তাপস একটু বলতে দিন অনির্বাণকে। হ্যাঁ, আরে ওদের তোমরাই বা বলতে দিচ্ছ কেন? ওদের এখন বেশ কিছুদিন দেখো না। আপনারা তো বিশ্বাস করেন গণতন্ত্রে, আমরাও বিশ্বাস করি গণতন্ত্রে। আমি আজকে এসেছি, গণতন্ত্রে বিরোধীদেরও বলার সুযোগ থাকা উচিত। ওদের বলতে দিও না প্লিজ প্লিজ অনির্বাণ, ওদের অধিকার নেই কোনো বলার, যা 15 বছর ওরা করেছে বাংলায়। তাপস দা প্লিজ অনির্বাণ। তো আমার মনে হয় যদি আপনাদের স্টুডিওতে বিরোধী পক্ষের রিপ্রেজেন্টেশন দিয়ে গণতান্ত্রিক পরিবেশের আমরা যদি বিচার করি মাপকাঠি, গণতন্ত্রের কথা একই কথা শুনি আমি মন্ত্রণার মুখে, সেই তৃণমূল গণতন্ত্রের কথা বলছে, বলি আরে সত্যি। তাপস দা আপনি তো, আপনার দল তো গণতন্ত্রে বিশ্বাস করে, বিরোধীদেরও একটু বলার সুযোগ দেওয়া হোক প্লিজ। তাহলে বিগত 15 বছরে এমন কোনো দিন কি গেছে যে আপনাদের স্টুডিওতে বিজেপির কোনো প্রতিনিধি বা সিপিএম কংগ্রেসের প্রতিনিধি ছিলেন না? তারাও তো ছিলেন। যদি সেটা হয়ে থাকে তাহলে গণতান্ত্রিক পরিসর ছিল। আর এখন আমি তো জানি না কোনোদিন এরকম হয়েছে কি না যে বিরোধী পক্ষের কাউকে তৎকালীন শাসক পক্ষের কেউ শাসিয়ে বলছে যে তোমরা মুখে চুপ করে থাকো। আপনাদের স্টুডিওর কথা বলছি, তোমরা বলবেই না। হ্যাঁ, বড় বউ ভালো। তুমি জানো না, তুমি তখন আসতে না, আমরা তখন আসতাম। বহুবার হয়েছে অনির্বাণ, এটা বহুবার হয়েছে। এই তো মুশকিল হচ্ছে ব্যাপার, বহুবার হয়েছে। মানে আপনাদেরকে ডাইরেক্ট এরকম বলেছে যে ডাকবে না, ডাকবেই না। আমরা দয়া করে না, অ্যাসেম্বলিতে মমতা ব্যানার্জি বলতে দিন, বিরোধীদের তো সমান স্পেস দিতে হবে। মুখে সেলোটে প্লিজ। হ্যাঁ, না হতে পারে, মনে নিলাম আমি এই স্টুডিওর কথা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি বলেছে মুখে সেলোটে সিপিএম। আচ্ছা বেশ, আমি একবার দর্শকদের এখানে একটু দর্শকদের দেখাই যে একেবারে ব্রিগেডের, আমি বারবার ইতিহাসের কথা বলছিলাম, সেই ব্রিগেডের মঞ্চে ইতিহাস কিভাবে তৈরি হলো। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, এবং সেই মঞ্চেই শুভেন্দু অধিকারীকে আলিঙ্গন করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং সেই সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরও 5 জন। দেখুন, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ, ঐতিহাসিক আয়োজনের সাক্ষী থাকল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। গেরুয়া পোশাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। মঞ্চেই শুভেন্দু অধিকারীকে আলিঙ্গন করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ব্রিগেডের মঞ্চ থেকে নতজানু হয়ে পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম জানান নরেন্দ্র মোদী। এ রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণে এদিন ব্রিগেডে ছিল চাঁদের হাট। শনিবার আক্ষরিক অর্থেই লেখা হলো নতুন ইতিহাস। মসনদে বসলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। শনিবার সকাল 9:30 নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে ব্রিগেডে ঢোকেন প্রধানমন্ত্রী। শপথ গ্রহণের মঞ্চে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহযোগী মাখনলাল সরকারকে সংবর্ধনা দেন নরেন্দ্র মোদী। তার পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্ত বয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান, এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং 100 টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। শনিবার ব্রিগেডের মঞ্চে শুভেন্দু অধিকারীর পাশাপাশি মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। শপথ গ্রহণের পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব, আমরা করব জয়। আমি বিবেকানন্দের ভাষায় চরৈবতী চরৈবতী। এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণে মঞ্চ ছিল তারকা খচিত। প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, ছিলেন বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। मैं बहुत खुश हूँ। पिछली सरकार के दौरान अत्याचार भ्रष्टाचार होता था, वो खत्म हो गया है शुभेंदु दा के सरकार में। ये परिवर्तन लोग चाहते थे, अब मोदी जी का करिश्मा यहाँ चलेगा, यहाँ पर डबल इंजन की सरकार चलेगी। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথের দিন উৎসবের মেজাজ দেখা যায় কাঁথিতে।
মিষ্টি বিলি করা হয় নন্দীগ্রামে। শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এই মুহূর্তে একটা ছবি আপনাদের সামনে রাখবো, যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে কালীঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন গড়িয়াহাটে একেবারে যে ছবি দেখতে পাচ্ছেন, জনতার স্রোত, সেখানে জনতার উচ্ছ্বাসে আটকে পড়েছিল মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে উচ্ছ্বাস। শুভেন্দু অধিকারী তার কনভয় থামিয়ে তিনি এগিয়ে এলেন এবং গাড়ি থেকে বেরিয়ে তিনি কথা বলার চেষ্টা করছেন জনগণের সাথে, এবং জনগণের সঙ্গে কথা বলার জন্য গড়িয়াহাট মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে কথা বলছেন মানুষের সঙ্গে, সেই ছবি আমরা তুলে ধরছি। সার্বিকভাবে যে ছবি দেখা যাচ্ছে, মানুষের উৎসাহে থামিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর কনভয় এবং দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষের উৎসাহে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, গড়িয়াহাট। আমি এখান থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, মানে অনির্বাণ একটু আগেই বলছিল যে একেবারে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা সেই ছবিটা দেখেছি, অর্থাৎ ব্যান, মানে শুধু সেটা যে টলিপাড়া স্টুডিওতে সেই ব্যান সেটা নয়, টালিগঞ্জে সেটা আমরা ছবি দেখেছি এমনটা নয়, মিডিয়াতে প্রশ্ন পছন্দ না হওয়ায় একেবারে স্টুডিওতে অনেক সময় ব্যানের শিকার হতে হয়েছে আমাদের। আমরা সেই ছবি আমরা দেখেছি, অনেক সময় উঠে গেছে স্টুডিও থেকে, সেটাও আমরা দেখেছি। দেখো, দিনের পর দিন গত 15 বছর ধরে তোমার স্টুডিওতে সরব হয়েছি গণতন্ত্রের পরিসরের প্রশ্নে। গণতন্ত্রের পরিসরের প্রশ্নে শুধুমাত্র সংবাদ মাধ্যম নয়, সাধারণ অনেক নাগরিকরা, হয়তো মুখ্যমন্ত্রী গেছেন, যেমন আমার টুম্পা কয়ালের কথা এখনো মনে পড়ে, মৌসুমীদের কথা মনে পড়ে, কামদুনির ওই ঘটনার পরে গেছেন, তারা সামান্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে তাদেরকে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছে। শিলাদিত্য চৌধুরী আমার সাথে দিনের পর দিন স্টুডিওতে বসে অভিযোগ করেছেন যে কিভাবে তাকে মুখ্যমন্ত্রী সারের দাম বৃদ্ধির কথা জিজ্ঞেস করতেই তার উপরে কিভাবে নির্যাতন নেমে এসেছিল, জেল খাটতে হয়েছিল। এই আমার অম্বিকেশ মহাপাত্রের কথা মনে পড়ে যে কিভাবে অম্বিকেশ আমাদেরই সহকর্মী, তাকে কিভাবে একজন অধ্যাপককে জেল হাজত করতে হয়েছিল শুধুমাত্র একটা কার্টুন ফরওয়ার্ড করবার জন্য। দিনের পর দিন এই প্রশ্নগুলো আমরা রেখেছি যে কিভাবে বিরোধী পরিসরকে সংকীর্ণ করেছে। যখনই কোনো একটা মিটিং এর পারমিশন চাওয়া হতো, মিটিং এর পারমিশন পেত না বিরোধীরা, দিনের পর দিন তাদেরকে হাইকোর্টে দরবার করতে হয়েছে, হাইকোর্টে মামলা করে একের পর এক মিটিং মিছিলের আয়োজন করতে হয়েছে তাদেরকে। আমরা এই প্রশ্নটা বারবার রেখেছি যে কেন সংবাদ মাধ্যমের না, আমি শুধু একটা কথা বিশ্বনাথের সঙ্গে যোগ করি যে একেবারে মুকুল রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একটা কার্টুন, সেটা তার তৈরিও ছিল না। অম্বিকেশ মহাপাত্রের কথা বলছেন, সেখানে একটা ভ্যানিশ কথাটা লেখা ছিল, সেটা ফরওয়ার্ড করেছিলেন মাত্র, এবং তার জন্য যেভাবে রাজরোষ তার উপর নেমে এসেছে, জীবন কার্যত খান খান হয়ে গিয়েছে। এবং তারপরে একেবারে যে মুখ্য নির্বাচন কমিশনার এত সুন্দর একটা ভোট করালেন, 93%, আবার অবাধে পোল হলো, তাকে পর্যন্ত ভ্যানিশ কুমার বলে আক্রমণ করেছেন। তখন মনে হয়নি যে একজনকে ভ্যানিশ বলার জন্য তার জীবনটা কিভাবে আমি শেষ করে দিয়েছিলাম। এবং আমি আসবো, তাপসদা শেষ করে দিন বিশ্বনাথ দা। এবং তার সাথে সাথে যেটা বলবো যে দেখো, যে কোনো জায়গাতে অর্গানাইজেশন করার অধিকার বিরোধীদের ছিল না। এই যে কলেজগুলো দেখো, মাত্র যাদবপুর সমেত 2-1টা কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিলে তৃণমূল ছাত্র পরিষদের বাইরে কোনো ছাত্র সংগঠন গড়ে তোলার অধিকার কারো ছিল না। দিনের পর দিন আমরা দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যত তৃণমূল কংগ্রেসের রাজ চলতো। মনোজিৎ মিশ্র মডেল কার্যত সব জায়গায় আমরা দেখেছি। আর স্থানীয় স্তরে যে নির্বাচনগুলো, পঞ্চায়েত, পুরসভা, আমার বইগুলো তোমরা দেখবে যে কিভাবে বিরোধীদের উপরে অত্যাচার নামানো হয়েছে দিনের পর দিন, এবং কিভাবে নমিনেশন পেপার সাবমিশন করতে দেওয়া হয়নি, মনোনয়নপত্র সাবমিশন করতে দেওয়া হয়নি, যারা যে কয়েকজন বা প্রার্থী জোর করে দিয়েছে তাদেরকে প্রচার করতে দেয়নি। প্রচার যদি বা করেছে, ভোটের দিনকে কার্যত একতরফা ভাবে ভোট প্রক্সি ভোট ভোট লুট করা হয়েছে। আবার যদি কাউন্টিং সেন্টারে যাচ্ছে তাতেও ব্যালট পেপার গিলে খাচ্ছে। এই ছবিও তুমি দেখেছো পশ্চিমবাংলাতে। ফলে তৃণমূল কংগ্রেস যদি এখন গণতন্ত্রের পরিসরের দাবি করে, এটা কিন্তু মানুষের কাছে হাস্যকর মনে হবে। গত 15 বছর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গলা টিপে মেরেছে বিরোধীদের, তারপরে তৃণমূল কংগ্রেসের কিন্তু নীতি নৈতিকতার জায়গা নেই।
যে এই গণতন্ত্র চাইবার, তার কারণ আপনি গণতন্ত্রটাকে হত্যা করেছেন। দিনের পর দিন কিভাবে দক্ষিণ 24 পরগনার রাজনীতি মানে বিরোধীদের রাজনৈতিক পরিসর আপনারা কেড়ে নিয়েছিলেন। দক্ষিণ 24 পরগনায় একটা বিরোধী রাজনৈতিক কর্মী কাজ করতে পারতো না, তারা আইদার তাকে মার্ডারের সম্মুখীন হতে হতো অথবা তাকে বাড়ি ছাড়া করা হতো। দিনের পর দিন আমরা এটা দেখেছি যে টলিউডে যারা কাজ করতেন, যদি সামান্যতম বিজেপি ঘেঁষা বা অন্য কোনো রাজনৈতিক ঘেঁষা হতো তাহলে তার কাজ মিলতো না। তার মানে আমরা দেখেছি দিনের পর দিন, তোমার স্টুডিওতে চিৎকার করেছি যে কেন অন্য ভাবনার একটা ফিল্ম পশ্চিমবাংলাতে রিলিজ করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মনে থাকতে পারে তোমাকে নিয়ে দেখবো আমি সেই প্রশ্নগুলো, যে দিনের পর দিন বিভিন্ন ভাবনার যে সিনেমাগুলো সেগুলো উনি রিলিজ করতে দিত না। টালিগঞ্জের উপরে অঘোষিত একটা বিশ্বাস পরিবারের প্রভাব দিনের পর দিন আমরা দেখেছি, এবং যারাই বিরোধী রাজনীতির সাথে যুক্ত ছিল তাদের কাজ মিলতো না, তাদের পেটে গামছা বেঁধে থাকতে হতো। এই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে যে ধরনের অগণতান্ত্রিক পরিবেশ আপনি তৈরি করেছিলেন, সেই অগণতান্ত্রিক পরিবেশের জায়গা থেকে একটা গণতান্ত্রিক পরিসর যদি তৈরি করতে হয়, সময় দিতে হবে বর্তমান সরকারকে, সময় দিতে হবে এবং সবাইকে সহযোগিতাও করতে হবে, প্রত্যেককে সহযোগিতা করতে হবে। সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই কালচারটা পরিবর্তন করতে হবে, যে কালচারটা 34 বছর বামফ্রন্ট সরকার প্রথমে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর, প্রায় 40-45 বছর ধরে যে কালচার চলছে সেটা হলো বিরোধী শূন্য করে রাখো, গণতন্ত্রের পরিসরকে খতম করো এবং রাজনৈতিক হত্যা, পলিটিক্যাল ভায়োলেন্স পশ্চিমবাংলায় এত ব্যাপক কেন? যে কোনো কিছুতে পলিটিক্যাল ভায়োলেন্স সিন্ডিকেট রাজ যেভাবে কায়েম করা হয়েছিল, ফলে সেই জায়গা থেকে যদি পশ্চিমবাংলাকে একটা অর্ডারে আনতে হয় তাহলে এই রাজ্য সরকার যেটা তৈরি হলো সেই রাজ্য সরকারকে কিন্তু কিছুটা সময় দিতে হবে এবং একই সাথে তাদের সহযোগিতা করতে হবে। সিভিল সোসাইটির বিরাট রোল আছে। আমি মনে করি যে সরকারের পাশাপাশি নাগরিক জীবনেও একটা বহুত্ববাদী সংস্কৃতি তৈরি করা, তাতে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় ভূমিকা আছে, সংবাদ মাধ্যমের বড় ভূমিকা আছে। ফলে আমি সেই সমস্ত জায়গাগুলোকে নতুন করে আবার যাতে গড়ে উঠতে পারে, বহুত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার একটা পরিসর তৈরি হতে পারে, বর্তমান সরকারের সাথে সহযোগিতা এই মমতা বন্দ্যোপাধ্যায়দের করা উচিত। যারা বিরোধী দলের আসনে বসছেন সহযোগিতার বার্তা দিন, তা না দিয়ে আপনি পদত্যাগ করলেন না। কি দৃষ্টান্ত রাখলেন? আপনি মুখ্যমন্ত্রী, আপনি পরাজিত হয়েছেন, আপনি 9টা জেলাতে একটা আসনও পাননি, আপনি গড়ে 28,000-এর উপরে এক একটা সিটে হেরেছেন, তারপরে আপনি কি করে পদত্যাগ করেন না? আপনাদের অভিযোগ থাকতে পারে, সেই অভিযোগগুলো নিয়ে আপনার হাইকোর্টে গিয়ে মামলা করুন, অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে যান। আমি প্রশ্ন তুলতে চাই, কয়টা জায়গাতে রিকাউন্টিং করেছেন? মাত্র 2টো জায়গাতে রিকাউন্টিং করেছেন। একটা জায়গাতে তৃণমূল জিতেছে, একটা জায়গাতে বিজেপি জিতেছে। কেন আপনারা রিকাউন্টিং করেননি? ইলেকশন কমিশন তো ঘোষণা করে দিয়েছিল এবার যে রিকাউন্টিং আপনাদের করবার এখতিয়ার আছে, মানে আপনারা কেন রিকাউন্টিং করেননি? আর এখন আপনারা অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে না গিয়ে আপনারা যদি কেবলমাত্র শোরগোল তুলতে চান, আপনারা যদি একটা অরাজক পরিস্থিতি তুলতে চান, এটা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। আপনার পদত্যাগ যেমন আপনার দলের লোকরাই ভালোভাবে নেয়নি, আপনি পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আপনার দলের বর্তমান বিধায়ক, আমার সাথে কথা হয়েছে অনেকের, তারা ভালোভাবে নেননি। তাদের বক্তব্য হচ্ছে যে না, জনগণের রায়টা মেনে নেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তা না করে আপনারা যে শিষ্টাচারহীন একটা অগণতান্ত্রিক অবস্থান নিলেন, সেটা কিন্তু পশ্চিমবাংলা গণতন্ত্রের জন্য আরো বিপজ্জনক। অর্থাৎ শাসক হিসাবেও আপনি বিপজ্জনক ছিলেন, আপনি বিরোধী হিসাবেও বিপজ্জনক। বিরোধী হিসাবে আগে তো মানতে হবে, বিরোধী বলতে গেলে আগে তো পরাজয়টাকে স্বীকার করতে হবে। আমি অনির্বাণের কাছে আসবো। এমন জায়গায় আমি বলছি, একের পর এক নজিরবিহীন ঘটনা, এই নির্বাচন তার সাক্ষ্য বহন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন মানুষের ভোটে, নিজের কেন্দ্রে 15,000-এর বেশি ভোটে, কিন্তু তারপরেও তিনি পরাজয় স্বীকার করছেন না। এখনো পর্যন্ত তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বায়োতে লিখছেন না। আমি বলছি, এই সত্যিটাকে স্বীকার না করা কি একটা, আমি বলছি, গণতন্ত্রের প্রতি একটা অবমাননা নয় অনির্বাণ? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর দিই। বিশ্বনাথ দা যা যা অভিযোগের তালিকাগুলি ঝাঁপি খুলে বললেন যে পূর্বতন সরকার ভীষণ সব খারাপ করেছে, বিরোধী কণ্ঠস্বর দমন, আমি তার প্রত্যেকটা অভিযোগ একদম মাথা পেতে মেনে নিলাম। তার জন্য রায় উল্টো দিকে গেছে বলে সেটাও মেনে নিচ্ছি। একটা কথা তাহলে বিশ্বনাথ দা, আমরা এটা আশা করতে পারি যে মানুষ যখন উল্টো দিকে রায় দিয়েছেন, গণতান্ত্রিক পরিসর ছিল না বলে আপনি এত অভিযোগ করছেন, যদি আপনি গোটা 15 বছর ধরেই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছেন, সেটা আপনার অধিকার ছিল, তাহলে বিজেপি, আমরা আশা করতে পারি নতুন সরকার বিরোধীদের প্রত্যেকটা সভা সমিতি কোনো রকম হিন্ড্রেন্স ছাড়া করতে দেবে,
সেই দায়িত্ব আপনি এখান থেকে নিন। আপনি এখান থেকে তার মানে বলুন। অনির্বাণ কোথাও গিয়ে মেনে নিচ্ছ যে ওই তোমাদের আমি আসছি। একেবারে আগের সরকারের আসছি। সময় যে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হতো আচ্ছা। সেটা তোমরা তাহলে মানছো? আচ্ছা, আগে বিশ্বনাথ তো মানতে হবে সেটা, তারপর তো তোমরা তোমাদের দাবিটা রাখবে। বিশ্বনাথ আনইন্টারাপ্টেড 10 মিনিট বলতে পারেন, না তারপর না, বলতে একদম পারেন। অবশ্যই তোমার কাছেই তো আমি গেলাম, তুমি তো বলবে, কিন্তু আগে তো হ্যাঁ। সেটা মানতে হবে। আচ্ছা। আমি একটু এখানে যোগ করে দিই, হ্যাঁ। শুভেন্দু অধিকারী আজকে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এই শুভেন্দু অধিকারীকেই একদম যখন তিনি প্রতিটা সভা মিটিং মিছিল যা করতে চেয়েছেন, হাইকোর্ট পর্যন্ত দৌড়তে হচ্ছে 100টার বেশি সভা, 104 বাকি তো আমি ছেড়েই দিলাম। ঠিক, তাহলে আমরা এটা আশা করতে পারি শুভেন্দুবাবুর সরকারে কাউকে তাহলে সভা সমিতির জন্য হাইকোর্টে দৌড়তে হবে না। কেন তাই এটা তো, বলতে আমি কেন? বলছি, অনির্বাণ, তুমি এটা একটা বলছে প্রশ্নের কেন? উত্তর দিচ্ছ, আরেকটা দিচ্ছ না। আমি তার মানে দিচ্ছি তো। আমি বলছি নিঃসন্দেহে তুমি আশা করতে পারো, সেই আশা করাটা বিরোধী দল হিসেবে সঙ্গত। পাশাপাশি এটাও তোমাকে মানতে হবে যে এত বছর সেই আশাটা তোমরা পূর্ণ করনি। তার মানে তুমি এটা মানছো যে সেই রকম অত্যাচার বিরোধীদের কার্যত পদদলিত করে রাখা, এটা একটা কালচারে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকার। এটাও তো তুমি মানছো তার মানে। আচ্ছা, উত্তরটাকে আমি দেবো না আমার হয়ে তুমি দিয়ে দেবে? আমার উত্তরটা আমি দিই। তাহলে এখানে পূর্বতন সরকার নিয়ে যা যা অভিযোগ বা অনুযোগ বিশ্বনাথ দা বা ডাক্তারবাবুর ছিল, তাহলে তারা এখন থেকে এই কমিটমেন্ট করুন যে আগামী সরকার সেই কোনো কাজ করবে না। সেই কমিটমেন্ট তারা নিজেরা করুন যখন সমর্থন কি করছে। বলতে চাইছি? দ্বিতীয়, তা বলতে আমি একটু বলে নিই মানে দাদা। তুমি তোমার না না দাদা, এই আমি একটু বলে নিই, পরাজয়তে দাদা, তোমারও কি মমতা মতন দাদা, অবস্থা হয়েছে? হতে পারে দাদা, আমি সুস্থ উত্তরটা স্বাভাবিকতা দিই। হারিয়েছো নাকি? আমি উত্তরটা দিই। আচ্ছা, মমতার মতন? তাপস দা, আমি আপনার কাছে আসবো। অনির্বাণ বলে নি। এবং আরে দ্বিতীয় এটা কি এটাকে অ্যালাউ করছো কি করে তুমি? আজকে সবে সরকার গঠন হলো, মুখ্যমন্ত্রী হলো শুভেন্দু অধিকারী, আর ও আজকেই বলছে যেগুলো যেগুলো ওরা করেছে সেগুলো আমরা করব না। এটা কোনো প্রশ্ন হতে পারে? এবিপি আনন্দের ফোরামে আমাকে এই সমস্ত কথা শুনতে হবে বলে আমি আসিনি। না, নিঃসন্দেহে আমি বলছি গণতন্ত্রে তো শাসক হিসাবে বিরোধীদের পরিসর তৃণমূল যেটা করেছে সেটা তো বিজেপি করবে না। এইখানে তো আপনারা হচ্ছেন পার্টি উইথ ডিফারেন্স। বক্তব্যটা শুনে নিন, এবার আমরা দ্বিতীয় আপনাকে কথা, পূর্ণ সময় দেব। দ্বিতীয় কথা, ভবানীপুর বা বিভিন্ন 9টা জেলা ইত্যাদি নিয়ে যা যা আমরা শুনলাম, বিশেষ করে ভবানীপুরও যদি আমি ধরে নিই, সেখানে 15,000-এর মার্জিন কি বেশি কম ইত্যাদি বিভিন্ন 9টা জেলায় শূন্য হয়েছে, সব ঠিক। আমি আবারও বলছি, এই দাবিগুলির প্রতি যদি আপনাদের পূর্ণ কনফিডেন্স থাকে, দয়া করে নির্বাচন কমিশনকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে বলুন। যে ব্যালট চিবিয়ে খাওয়ার কথা বিশ্বনাথ দা বললেন, এই কথার বা এই দাবির পক্ষে আজ অবধি একটা ফুটেজ বেরোয়নি। ইট ওয়াজ আ হেয়ারসে, কথায় শুনেছি। বিশ্বনাথ দা, আমি বলে নিই দাদা, শুনে নিন, ভালো লাগবে। সেটার হেয়ারসে ছিল, দাবি ছিল, আমি তা সত্ত্বেও মেনে নিলাম যে হেয়ারসেটা হচ্ছে সত্যি কথা। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এত ফেয়ার ফ্রি নির্বাচন হয়েছে, এত ফ্রি অ্যান্ড ফেয়ার গণনা হয়েছে, সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে আপত্তি কোথায়? কোনোটাই হয়নি। একটা হচ্ছে ব্যালট খেয়ে নেওয়া, সেটাও পুকুরে যে একের পর এক ব্যালট বাক্স ভাসছে, সেগুলো হচ্ছে সব মনের মাধুরী মিশিয়ে প্রেজেন্ট করা ছবি। একদম নয়, তাহলে সেই আমাদেরকে 100 যাবতীয় কারচুপি, যত অনাচার সব এই ভোটে হয়েছে। না, আমি তো বলছি যাবতীয় চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আমাদের 100% ভুল প্রমাণ করে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দিন না। আরে ভাই, লুকোনোর তো কিছু নেই। সিসিটিভি ধরুন, ফুটেজ আচ্ছা। প্রকাশ করতে তো মমতা বলছেন না, অভিষেক বলছেন না। তুমি কেন এখানে এসে অভিষেক কথা বলছো? বন্দ্যোপাধ্যায় আর যদি তাই হয়, এখান থেকে বেরিয়ে মমতাকে গিয়ে বলো যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে সিসিটিভি ফুটেজ গুলোকে দেখানো যাবে। আর ইভিএম মেশিন গুলো সব সিল করে কিন্তু রাখা আছে। ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে এই দাবি ইতিমধ্যেই জানিয়েছেন এবং দলের পক্ষ থেকে আমি এই দাবি আবারও জানাচ্ছি, যদি কোনো রকম কনফিডেন্সের অভাব না থাকে নির্বাচন কমিশন এবং 11,000 ভোটে জেতা একজন এটি ছেলে, জাহাঙ্গীরদের দিয়ে, হিন্দুদের ভোট দিতে না দিয়ে, আর সেই আবার এই সমস্ত কথা বলবে, সেগুলোকে শুনতে হবে। কে অভিষেক? আবার আমি বলছি, কে অভিষেক? ঠিক, তার দাবিকে ভুল প্রমাণ করবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফুটেজ প্রকাশ করে দেখিয়ে দেওয়া। ওরা করে সবথেকে সহজ, তার মানে কিছু লুকোনো আছে। কোর্টে চলে যাও। তার মানে কিছু লুকোনো আছে। দূর বাবা, তাহলে হাইকোর্টে লুকোনো আছে। স্টেট ইলেকশন এসসিসি নিয়ে কি করেছে? তার মানে কিছু একটা লুকোনোর আছে, নালে তো এই কনফিডেন্স থাকতো যে সব ওপেন করে দিলাম, দেখে নাও। এই কনফিডেন্স নেই কেন? কারণ লুকোনোর আছে, কারণ পপুলার ম্যান্ডেটে ভারতীয় জনতা পার্টি ভোটটা জেতেনি। যদি সেটা হতো, সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দিই। 13 সাল থেকে 24 সাল পর্যন্ত মমতা জিতেছিল, তৃণমূল জিতেছিল। দাদা, তার মধ্যে 13 আপনিও সাল থেকে জিতেছিলেন। 24 পর্যন্ত। তার মধ্যে আপনিও জিতেছিলেন। সেটা যদি হয়ে থেকে আমার ওখানে, না, সেটা আপনিও দেখবে। জিতেছিলেন, আমি আপনি কখনো, পপুলার ভোটেই জিতেছেন। আমি নিজে যেহেতু, আমি তো বলছি, আমি যেহেতু তাপস রায় আরে ভাই, আমি রাজনীতিবিদ হিসেবে সিপিএম আমার 3টে ভোট লুট করেছিল, তুমি জানো না? তোমার বলে তখন জন্ম হয়নি। একদম তাপস রায় রাজনীতিবিদ হিসেবে ইতিহাসের পাতায় থাকবেন। আপনি পপুলার ম্যান্ডেটেই
জিতেছেন, যে কংগ্রেস আমল হোক, সিপিএম আমল হোক, বেশ, আমি বা এখান থেকে তৃণমূল আমল হোক। একটু রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। রবীন্দ্রনাথ বাবু, আজকে একদম অনির্বাণী যেটা বলছিলেন যে আজকে দাবি করা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক, কিন্তু যখন কমিশন বারবার বলেছিল তখন কতবার এই দাবি করা হয়েছিল। আমি অনির্বাণ আসবো, অনেকক্ষণ বলেছো। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ বাবু প্রথমেই বলি কাউন্টিং একবারও আমাদের সেন্টারে সামনে আসেনি। কাউন্টিং করোনার পর দিনই করা আচ্ছা, আমি হয়েছে, একটু আপনি বলে নিই, দেখাবেন এখন না, রবীন্দ্রনাথ আলাদা ভট্টাচার্য কথা। আমার নাম। হ্যাঁ, বলছি কাউন্টিং সেন্টারে শুধুমাত্র তৃণমূল কিন্তু ছিল না, আরো অনেকগুলো দল একসঙ্গে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল এবং তারাও ছিলেন। আমি তো শুনিনি সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি কেউ এই দাবি করে। বিজেপির কথা বাদই দিলাম, বিজেপি নাই ভিলেন, বিজেপি ছেড়ে দিলাম, কিন্তু এদের কেউ যে দাবি করেছে যে কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ দেওয়া হোক এবং কাউন্টিংটা অন্যায়ভাবে হয়েছে, তাহলে আমি বুঝতাম। একটা জায়গাতে বলুক, একটা জায়গাতে জানাক যে কাউন্টিং সেন্টারে অন্যায় হয়েছে, এটা অন্য কোনো দল বলেছে। কোনো দল বলছে না, শুধু তৃণমূল দল বলছে, এবং মামাবাড়ির আবদার যে সেইটা প্রকাশ করতে হবে। এ কি এগুলো ইচ্ছা করে ভুল শেখানো হচ্ছে? সমস্ত দলগুলো বলছে, তারা একসঙ্গে বলে যাচ্ছে মামাবাড়ির আবদার নাকি, যে আমি বললো সিসিটিভি ফুটেজ, সবাইকে সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দিয়ে বসে পড়তে হবে। এটা কি? তারা যে সময়ে তাদের যারা অন্য ওই সেন্টারগুলোতে যারা ছিল তারা লিখিতভাবে একসঙ্গে সবাই মিলে যদি জানাতো, তাহলে নিশ্চয়ই ইলেকশন কমিশন এটার দাবি করতো। আর দ্বিতীয় নম্বর যেটার কথা বলছি, যে শাসানির কথা বলছে, শাসানির কথা কাকে বলছে? এই এবিপি চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে বিশ্লেষক হিসেবে আমাকে একাধিকবার হুমকির সম্মুখীন পড়তে হয়েছে, হুমকির সম্মুখীন, এবং তৃণমূল দলের খুব উঁচু লেভেলের গণতন্ত্রের পাঠ মনে পড়ে, তখন মনে পড়ে না, তখন মনে পড়েনি যে বিশ্লেষককে চুপ করানো কেন? আপনি কিন্তু আমাদের সম্বন্ধে বাজে কথা বলছেন, আপনাকে নজরে রাখছি, আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে বিভিন্ন সময়ে দাগিয়ে দেয়, আপনি একটু আগে অনির্বাণ বলল যে বিশ্বনাথ চক্রবর্তী যেটা মনে হয়েছে সেটাই তিনি বলেছেন, যে তিনি, তার তো দায়ী নয় যে তৃণমূল দলকে ভালো 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 করে সার্টিফিকেট দেখতে হবে। সুতরাং তিনি যদি মনে করে থাকেন খারাপ, তিনি খারাপ বলেছেন। তার যদি যে জায়গাগুলোতে খারাপ কোনো জায়গায় হয়েছে, এই যে বাঙালি অস্মিতা, কিসের অস্মিতা বলুন তো? চুরির অস্মিতা। কিসের অস্মিতা বলুন তো? মাধ্যমিকের শিক্ষকদের চাকরির চুরি অস্মিতা, নারী সুরক্ষার অভাবের অস্মিতা, নানা জাতীয় চুরি, বালি চুরি, কয়লা চুরি, সমস্ত কিছুর এই চুরির অস্মিতা হচ্ছে তৃণমূল আমলের বাঙালির অস্মিতা। সুতরাং এই যে অস্মিতা, এই অস্মিতার থেকে একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষ এই ভোটটা দিয়েছে। আর যেদিন সরকার গঠন হলো, সেদিন আপনি তাদের কাছ থেকে আপনি অনির্বাণ চাইছেন, প্রতিশ্রুতি চাইছেন, একটা দিনও গেল না তার কাছে। এই বছরে তাদেরকে দিতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে বলুন, তাদেরকে আগে দেখুন তারা কি করছে না। প্রতিশ্রুতি কখন দেবে? প্রতিশ্রুতি তো তারা দিয়ে এসছে, সুশাসনের প্রতিশ্রুতি দিচ্ছে, সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে তারা তো আসছে। মানুষ তো সুশাসন চাইছে বলি সর্বক্ষেত্রে, চাকরি চুরি হবে না, বালি চুরি হবে না, গরু চুরি হবে না, নারী সুরক্ষা হবে, কলকারখানা হবে, এই সুযোগ, হ্যাঁ, এই যে সুশাসন, এই সুশাসনের ভোটটা দিয়েছি। ভোটটা যখন দিয়েছে মানুষ, তখন তারা তো নিশ্চয়ই চাইবে যে এইটা। আপনি ওয়েট করুন, যেদিন সরকার গঠন হলো সেদিন আপনি দাবি চাইছেন, সারা 15 বছরে তৃণমূল যা করলো না, আজকে আপনি দাবি করছেন সেই জিনিস করতে হবে। এটা কি ধরনের? এটা তো মূর্খতা, আহাম্মকি। এই জিনিসটা এইটা কি কোনো রাজ্যের ক্ষেত্রে, আমি অনির্বাণ আসছি, এইটা কি কোনো রাজ্যের ক্ষেত্রে আদৌ একটা গৌরবের বিষয় যে স্বাধীনতার পর প্রথমবার মানুষ অবাধে ভোট দিতে পেরেছেন? 93% ভোট পড়েছে, আর কোনো রক্তপাত বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আমি বলছি, অনির্বাণ বলছিল যে একেবারে অবাধ ভোটের কথা। এই পুরো ভোট এবং পঞ্চায়েত ভোটে যেভাবে ভোট লুট হয়েছে, দর্শকদের মনে থাকবে এই আগের পঞ্চায়েত ভোট, তার আগের পঞ্চায়েত ভোটে 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। এটা কি গণতন্ত্রের লক্ষণ? তখন একবারও মনে হয়নি অনির্বাণদের এবং তৃণমূল কংগ্রেসের যেটা মানুষের রায় নয়। তোমার দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। সেই সহজেই সত্যিটাকে যে তোমরা পরাজিত হয়েছো, মানতে অসুবিধা কোথায়? বেশ, উত্তরটা দিনই। রবীন্দ্রনাথ বাবু বললেন যে আর কোনো দল নাকি এটা নিয়ে কোনো অভিযোগ করেনি। রবীন্দ্রনাথ দা অত্যন্ত উঁচু মানের বিশ্লেষক, একটু গন্ডগোল করে ফেলেছেন। প্রদেশ কংগ্রেস প্রেস কনফারেন্স করে
সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে প্রেস কনফারেন্স করে, সেখানে শুভঙ্কর সরকার নিজে ছিলেন। সিপিএম এর তরফ থেকে অত বড় করে না হলেও কোথাও কিছু বলা হয়েছে। রিপোলের দাবি কোথাও নেই। ওখানে যা যা বলা হয়েছে, এক সেকেন্ড, যা যা অভিযোগ করা হয়েছে দয়া করে একবার দেখিয়ে দেবেন, তার মধ্যে কি কি আছে দেখে নিতে পারেন। তৃতীয়ত, যে গণতন্ত্রের ভোট লুট মানে সেটা একটাই কথা যে মানে রিপোল বা পুনর্নির্বাচনের দাবি তো কোথাও নেই, তুমি বলছো সেটা তো সত্যি হয়ে যাবে না। কনফারেন্সটার মধ্যে যা যা আছে সেটা যদি একবার দাবিগুলো দেখিয়ে দেন তাহলে তার মধ্যে আছে না নেই নিজেই দেখতে পাবেন। সব দেখানো হয়েছে কিন্তু কথাটা একটাই, রিপোল বা পুনর্নির্বাচন, এই শব্দটা কি ব্যবহৃত হয়েছে? এইটা করতে পারবো না, একবার তো বেরিয়ে এসে কেউ বলেনি পুনর্নির্বাচন চাই। উত্তরটা দিই, আমি এটা পরাজয়টা করতে পারবো মানতে না। শেখো অনির্বাণ, সেটা মানতে অসুবিধা কোথায়? আবার তুমিও তো কোথাও কি তোমার আবার নেতৃত্ব মমতা হয়ে যাচ্ছে। ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে বসাতে পারবো না, বা ইলেকশন কমিশনও পারবে না। এখনো পর্যন্ত যখনও সরাইনি চিফ মিনিস্টারের ব্যাপারটা, তো আমার এখন মনে হয় যে আমার রাগ ধরে কাদের ওপর জানেন? আমার রাগ ধরে ওর বাড়ির লোকেদের ওপর, আমার রাগ ধরে ওকে ঘিরে যারা নিজেদের বৈভব বাড়িয়েছে আর ওই অর্থ তৈরি করেছে ওকে ঘিরে, ওকে সামনে রেখে যারা রোজগার করেছে 15 বছর, তাদের। ওর এখন বিশ্রামের প্রয়োজন মমতা ব্যানার্জি, ওর এখন চিকিৎসার প্রয়োজন, ও সুস্থ নয়, ও স্বাভাবিক নয়। উত্তরটা দেবো? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে 34% নমিনেশন দিতে না পারার কথা বললেন, একদম ঠিক, স্ট্যাটিস্টিক্যালি একদম কারেক্ট। এবার আপনি আমাকে বলুন 34 বেশি না 95 বেশি? আপনি আমাকে বলুন 34 বেশি না 80 বেশি? ত্রিপুরাতে 95% ভোট দিতে, নমিনেশন দিতে দেয়নি, মানে পশ্চিমবঙ্গে থাকা যাচ্ছে না। আচ্ছা, কেন? বিজেপি যে সর্বভারতীয় পার্টি, তো ত্রিপুরায় বাম সরকার পরাজিত হওয়ার পর তারা হাজার অভিযোগ থাকতে পারে, কিন্তু পরাজয়টাকে স্বীকার করেছিল তারা। 95% আসনে ত্রিপুরাতে প্রতিনিধি ছিল না বিরোধী দলের। আর এই রিসেন্ট গুজরাটে কয়েকদিন আগে 1500-র মধ্যে হাজারের বেশি আসনে ত্রিপুরাতে মানিক সরকার কখনো লেখেননি যে এখনো তিনি চিফ মিনিস্টার। আপনি তো মানিক সাহা চলে এসেছেন। আপনি তো গণতন্ত্রের অভাব হিসেবে 34% আসনে ক্যান্ডিডেট ছিল না, আপনি পঞ্চায়েত নির্বাচনের কথা বললেন, একদম ঠিক বলেছেন। তাহলে একই সঙ্গে বলুন 95% বেশি নাকি 80% বেশি না 34% বেশি? তাহলে ডবল ইঞ্জিন। তার মানে তোমরা এইটা বলতে চাইছো তোমরা এখানে অবাধ ভোট করিয়েছো, এখানকার তোমাদের রাজ্য নির্বাচন কমিশন অবাধ ভোট করেছে। এটা বলতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যের গণতন্ত্রের নমুনাটা সংখ্যার নিরিখে, সংখ্যা তত্ত্বের নিরিখে 34-এর থেকে বেশি না কম, সেটা আপনি যদি সংখ্যার বিচারটা করে নিতে পারেন আপনার ব্যাপার, তাহলে মানুষ দেখে নিচ্ছে সংখ্যাটা কোনটা। হ্যাঁ, মানুষ দেখে নিয়েছে বিশ্বনাথ, মানুষ দেখে নিয়েছে বলেই মানুষ তার রায় ইভিএম এ স্পষ্ট করে দিয়েছে। মানে এখনো পর্যন্ত আমি জানি না এগুলোকে অ্যালিবাই বলা যায় না নাকি কি বলা যায়, এই একের পর এক বিষয়গুলোকে সামনে এনে এই জয়টা যে বিজেপির জয়টা যে জনসাধারণ বা মানুষের রায় নয়, এইটা প্রতিষ্ঠা করতে তৎপর তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত। না, এটা তো খুবই অগণতান্ত্রিক চেহারা বেরোচ্ছে। আমি সেই কারণেই বলছি যে শাসন ক্ষমতায় থাকাকালীন একটা অগণতান্ত্রিক চেহারা ছিল, আবার বিরোধী থাকাকালীনও একটা অগণতান্ত্রিক চেহারা। কিন্তু আমি তোমায় সিরিয়াস একটা অভিযোগ করছি, আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে এর পেছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে, এবং রাজনৈতিক কৌশল, মানে ষড়যন্ত্র শব্দটা না বলে তুমি কৌশলও বলতে পারো। সেটা হলো এইরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি করো, যে অরাজক পরিস্থিতি কিছুদিন যদি চালিয়ে যেতে পারি, তাহলে পশ্চিমবাংলায় বর্তমান যে সরকারটা আছে সেই সরকারটা কালিমালিপ্ত হবে, সরকারটা চলছে না ঠিক মতন, এবং তারপরে সেটাকে নিয়ে মানে যারা গত 15 বছর হুলিগান আছে তাদেরকে নামিয়ে দাও, নিয়ে গোষ্ঠীগত দাঙ্গা চালু করে দাও, এবং সারা দেশে গিয়ে প্রচার করে দাও যে বিজেপি সরকার এসছে, তারা অরাজক পরিস্থিতি তৈরি করেছে, গোষ্ঠীগত দাঙ্গা তৈরি হচ্ছে, এবং সেটা একটা সারা ভারতবর্ষে প্রচার করো আর ভিকটিম সাজো। তাহলে এই ষড়যন্ত্রটা বা এই রকম একটা চালের জায়গা থেকে সেই কৌশল কি আদৌ ধোপে টেকে? বিশ্বনাথ দা, পিপলস ম্যান্ডেট 207টা ঢেলে ভোট দিয়েছে, যেখানে আমি বলছি কালিমালিপ্ত তাদের কাছে হতে পারে অখিলেশ যাদব, যারা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে বলে যে না দিদি আপনি হারেননি। আমি বলছি পিপলস ম্যান্ডেট, এটাকে আমি বলছি কি দিয়ে আপনি অস্বীকার করবেন? এটা কৌশলগত জায়গা থেকে, কিন্তু আমি বলছি যে কৌশলটা নিচ্ছে সেটা গণতন্ত্রের বিপক্ষে। প্রথমত হার স্বীকার না করা, একটা মানে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সাধারণ মানুষ লাইনে দাঁড়ালো, 93% মানুষকে অপমান করা, 93% মানুষ যারা রৌদ্র জলে ভিজে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, তাদের রায়টাকে অস্বীকার করা, এবং যেখানে সবাই বলছে শান্তিপূর্ণ নির্বাচন বহু বছর পরে হয়েছে, সেটাকে অস্বীকার করার মধ্য দিয়ে সাধারণ মানুষকে অপমান করা হলো। এবং দ্বিতীয় যেটা, সেটা হলো যে মানে পার্লামেন্টারি ডেমোক্রেসির শিষ্টাচারের বিরুদ্ধে তুমি গেলে, তা তুমি নিশ্চয়ই শিষ্টাচারের বিরুদ্ধে গেলে কোনো একটা মাথার মধ্যে ডিজাইন আছে। মাথার মধ্যে ডিজাইনটা আমার যেটা মনে হচ্ছে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করো, অরাজক পরিস্থিতি তৈরি করে সারা ভারতবর্ষ সেটাকে নিয়ে প্রচার করো,
এবং বর্তমান সরকারের প্রতি মানুষের একটা প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে। মানুষ ভোট দিয়েছে পরিবর্তনের একটা প্রত্যাশা নিয়ে, যে গত 15 বছরের যে ধরনের একটা দুর্বৃত্তের শাসন ব্যবস্থা চলছিল তার থেকে একটা সুশাসন প্রতিষ্ঠা হবে, একটা দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। শুভেন্দু অধিকারী একদম প্রথমেই সেটা স্পষ্ট করে দিয়েছেন, সুশাসনের কথা বলেছেন। গতকাল তিনি এটাও বলেছেন সন্দেশখালী কমিশন, আরজিকর কমিশন তৈরি হবে। একদম মানুষ যে অবাধভাবে ভোট দিতে পেরেছে সেটা একেবারে মানুষ শাসককে শিক্ষা দিয়ে দিয়েছেন। এই সিন্ডিকেট নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে এবং সেই সিন্ডিকেট নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাব। সব বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। বাকিটা এইভাবে বলা উচিত নয়। সোমবার দিন আমি অফিস করব, আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব, প্রশাসনিকভাবে কাজ শুরু করব, সেই দিনই বলবো। আমি এখানে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি এটাই তো সাধারণ মানুষের প্রার্থনা, সিন্ডিকেট রাজ বন্ধ হবে, তোলাবাজি বন্ধ হবে, যেটা বছরের পর বছর তৃণমূল কংগ্রেসের শাসনে যেটা দেখা যায়নি। আমি বলছি যে আশঙ্কার কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন ডক্টর ব্যানার্জি, সেটা হচ্ছে একটা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করা। এটাও তো একটা সুষ্ঠু গণতন্ত্রের জন্য অত্যন্ত একটা কাম্য বিষয়। মানে সেই দায়িত্বটাও কি তৃণমূল কংগ্রেস নেবে না? পরাজয় স্বীকার করবে না, দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবে না, সবসময় একটা অ্যানার্কির পরিস্থিতি তৈরি করা শাসক হিসেবে তৃণমূল কংগ্রেস করেছে, এবার বিরোধী হিসেবে সেই প্রচেষ্টা করছে বলে আপনিও কি মনে করছেন? সেটা তো বহুদিন আগে থেকেই দেখা গেছে। যদি জয়প্রকাশ নারায়ণের বনেটে উঠে লাফানোর ছবিটা আপনারা পেতে পারেন। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে সিঙ্গুরের আন্দোলনের সময় 27 দিন অনশনে থেকেও কিন্তু কিটোসিস হয়নি, বিধানসভা ভাঙচুর, এবং তখন কথায় কথায় 12 ঘন্টার মানে ধর্মঘট হতো। মানে এগুলো না, মানে যেটা আমার এখনো মনে পড়ে যে সিপিআইএমের মিস্টার গৌতম দেবের কথা, সি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার, আমি একদম বলবো। আর নাম্বার 2 হচ্ছে উনি একটা মোড অফ ডিনায়ালে রয়েছেন, যে উনি হাঁটতে পারেন না। আমি কেন জানি না, আমার মতো একজন সাধারণ ডাক্তার যেখানে সবসময় বুঝতে পেরেছিল সাধারণ মানুষের সাথে কথা বলে যে ভেতরে একটা চোরা স্রোত চলছে অ্যান্টি ইনকামবেন্সি, সেখানে কেন বুঝতে পারছেন না? আমার মনে হয় দুটো জিনিস আমি বর্তমান সরকারের কাছে আমি চাইব, তাপসদার মাধ্যমে হোক বা যেভাবে হোক। এক হচ্ছে অভয়ার মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়েছিল পুরো ডাক্তার সমাজকে। অভয়ার মৃত্যু তার নিজের কাজের জায়গায় হয়েছে, 3 ঘন্টা জানানো হয়নি, জায়গাটা ফরেন্সিক বিশেষজ্ঞকে দিয়ে ট্যাম্পার করার পর সব কিছু করা হয়েছে। অভয়ার মৃত্যুর ফাইল ইমিডিয়েটলি খোলা উচিত, এবং আমি আশা করব সেন্ট্রাল গভর্নমেন্ট, সিবিআই, ইডি সম্পূর্ণভাবে তৎপর হবে অভয়ার মৃত্যুর জন্য কে দায়ী কে দেয় না। এটা কিন্তু ডাক্তার হিসেবে আমার একটা দাবি রইল। দ্বিতীয় হচ্ছে আইনের শাসন। এই হম্বিতম্বি পাড়ায় আপনি একটা বাড়ি তুলতে যান, আপনাকে ডেফিনেটলি কিছু টাকা দিতে হবে। নাম্বার 2 হচ্ছে, মানে আমি আর বলছি না সেগুলো। নাম্বার 2 হচ্ছে আপনি স্কোয়ার ফিট। নাম্বার 2 হচ্ছে ধরুন আপনি বাড়ি তোলার কথা বলছেন, আমি দর্শকদের শুধু মনে করিয়ে দেব যে নেতাজির পরিবারের গিয়ে সিন্ডিকেট লোকেরা গিয়ে বলেছেন সুভাষদাকে ডেকে আনুন। কোথায় আপনি আছেন? মানে কোন জায়গায় তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ কতটা তলা নিতে গিয়ে সমাজকে একেবারে কুড়ে কুড়ে খেয়েছে। অশিক্ষিত, বর্বর এবং অর্ধশিক্ষিতদের দল, অসভ্য দল একটা। কাউকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, কাউকে কিছু করেনি। আমি একবার সরাসরি শুভেন্দু অধিকারী কিছু বলছি। ভবানীপুর ইতিহাস করেছে, আমি চিরকৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী 30,000 ভোটারের মধ্যে 20,000 আমাকে ভোট, মুখ্যমন্ত্রী হিসেবে সিপিএম এর সব ভোট আমাকে দিয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে ভবানীপুরের বিধায়ক সবার জন্য সেরা 5টা পরিকল্পনা কি? সবার জন্য কাজ, অনেক কাজ আছে। একদিকে আওয়াজ উঠছে ভবানীপুর কেন্দ্র যেন না ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তিনি বারবার বলছেন কাজ করব সকলের জন্য, এবং রেকর্ড ভোটে এই এলাকা তাকে জিতিয়েছে। তাই শপথ নিয়েই ভবানীপুরের চেতলা এলাকায় এলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় একদম শপথ নিয়েই ভবানীপুরের চেতলা এলাকায় গিয়েছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ আমাদের নতুন মুখ্যমন্ত্রী। আর আজকে শপথ নেওয়ার পর তিনি পৌঁছে যান জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তিনি বলছেন, অর্থাৎ সেই সময়, যে বাংলা এবং বাঙালির সংস্কৃতি কবিগুরুকে বাদ দিয়ে হয় না। দেখুন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে শনিবার সূর্য তখন মধ্য গগনে। পশ্চিমবঙ্গের ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়। সত্যি হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন। পশ্চিমবঙ্গে তৈরি হলো বিজেপির প্রথম সরকার, আর তার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। শপথের পরই ব্যস্ততা শুরু হয়ে যায় নতুন মুখ্যমন্ত্রীর। দায়িত্ব গ্রহণের পর প্রথমেই তিনি পৌঁছে যান জোড়াসাঁকোয়। তারপরে আবার তাকে দেখা যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করতে। শনিবার ইংরেজি ক্যালেন্ডারে 9 মে, তবে বাঙালির কাছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। ব্রিগেডের শপথ নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। অগণিত মানুষের ভিড় ঠেলে সুসজ্জিত মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন, হাঁটু গেড়ে প্রণাম করেন। নতুন সরকারের দায়িত্ব নিয়ে কবিগুরুর আদর্শকে পাথেয় করে চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা বাঙালি, বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দেওয়া হয় না। তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। জোড়াসাঁকোয় নতুন মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় কবিগুরুর রচনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী চলে যান পূর্ত দফতরের ময়দান টেন্টে। রেড রোডের পাশে এই যে পিডব্লিউডি ময়দান টেন্ট রয়েছে, সেখানে কিন্তু রীতিমতো সরাসরি এখানে চলে আসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে দলের অন্যান্য বিধায়কদেরকে সঙ্গে নিয়ে তিনি রীতিমতো একটা প্রশাসনিক বৈঠক ছাড়েন। ডিজি, সিপি এরা সব অনেকেই ছিলেন, অনেক অফিসার ছিলেন। আজকে মোটামুটি কি করা উচিত এবং অ্যাসেম্বলি কবে ডাকা হবে ইত্যাদি। প্রায় 45 মিনিট ধরে বৈঠক হয়। সূত্রের খবর, সোমবার বিকেল 5টায় নবান্নে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হিন্দল দে ও সুমন ঘরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।